আপনাকে প্রথমে বুঝে নিতে হবে কি কারণে হচ্ছে এটা। যদি জল কম খাওয়া থেকে হয় বলে মনে হয়, জল খাওয়া বাড়ান। ফাইবার রিচ ফুড খান। কি কি ফাইবার রিচ ফুড? হোল গ্রেন, গমের পুরো অংশের আটা, মিলেট খেতে পারেন, মিলেটের আটা, আপনি ওটস খেতে পারেন, আপনি বার্লি খেতে পারেন, আপনি ডালিয়া খেতে পারেন, কিনোয়া খেতে পারেন, ডাল জাতীয় বা বিনস জাতীয় খাবার খেতে পারেন, শাকসবজি ফলমূল খেতে পারেন, বাদাম বীজ খেতে পারেন। আমরা সারা পৃথিবীর লোক সবাই জেনে গেছি যে যে খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি সেই খাবারে কনস্টিপেশন হয়। বেশি তেল মশলাযুক্ত খাবার, স্যাচুরেটেড ফ্যাট বেশি, কনস্টিপেশন হবে। রেড মিট, স্যাচুরেটেড ফ্যাট বেশি, কনস্টিপেশন হবে। প্লাস প্রোটিন, জল বেশি ডিমান্ড করে শরীর থেকে হজমের জন্য, তখন বেশি আরো জল ওখান থেকে, আর আপনি জলও কম খাচ্ছেন, তাতে আরো কনস্টিপেশন হবে, মানে আপনার যে মলটা সেটা শক্ত হয়ে যাচ্ছে। এটা একটা খাবারের এই চেঞ্জ। এবার যারা রেগুলার কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের বলি আপনারা ডুমুর, ফিগ ভিজিয়ে রাখুন, বা কিশমিশ ভিজিয়ে রাখুন, একটু ইসবগুল খান। ফাইবার, যাতে পটিটা পিচ্ছিল হয়ে বেরিয়ে আসে। ভালো করে ঘুমান। ভালো করে ঘুমালে হজম শক্তি ভালো হবে না, বা হজম ভালো হবে না, গাট ব্রেন অ্যাক্সিস ঠিকভাবে কাজ করবে না, আপনার কনস্টিপেশন হবে। আপনার যদি মনে হয় কোনো ওষুধে কনস্টিপেশন হচ্ছে, কিছু সাইকিয়াট্রিক ওষুধ আছে, কিছু অ্যালার্জির ওষুধ আছে, কিছু ব্লাড প্রেশারের ওষুধ আছে, কিছু আয়রন, ক্যালসিয়াম, বা কিছু অ্যান্টাসিড, বা কিছু পেন কিলার্স, মনে হয় যদি কোনো কারণে হচ্ছে, মানে আমরা খুব কমনলি যে নিউরোপ্যাথিক পেনের জন্য ব্যবহার করি প্রিগাবালিন বা গাবাপেন্টিন গ্রুপের ওষুধ, ভীষণ কনস্টিপেশন, তখন সেগুলো ডোজ রিডাকশন করতে হতে পারে, ডোজ মডিফিকেশনের প্রয়োজন হতে পারে। এইভাবে এগোনো, তা সত্ত্বেও হচ্ছে না, তাহলে কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো ট্রাই করতে হবে, ওষুধগুলো দিতে হবে। যদি পারসিস্টেন্ট লং টার্ম কনস্টিপেশন হয় তাহলে কিন্তু বাবা একটা পরীক্ষা করতে হবে, একটু কোলোনোস্কোপি বা অন্য ধরনের কিছু পরীক্ষা আছে, সেগুলো করে দেখতে হবে কিছু গোলমাল হচ্ছে কিনা। কারণ লং টার্ম যদি আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে অ্যানাল ফিশার, পাইলস বা হেমারয়েড, রেকটাল প্রোল্যাপস এগুলো করতে পারে। তা থেকে ব্লিডিং হতে পারে, ব্যথা হতে পারে, ঘা হতে পারে। অনেকে পটি করার সময় এত পটি শক্ত বেরোয় না, আঙুল দিয়ে পটি বার করে, তাতে রেকটাল আলসার হতে পারে। এটা তো কোনো ভালো পদ্ধতি না। ফলে এই জিনিসগুলো এইভাবে আমরা ম্যানেজ করতে পারি। তবে আমার মনে হয় যদি কনস্টিপেশন ইজ পারসিস্টেন্ট ফর লং পিরিয়ড অফ টাইম, ওয়ান শুড কনসাল্ট উইথ আ গুড ফিজিশিয়ান। তাহলে কারণটা আমরা জানতে পারি, কারণটা জানাটা দরকার। তাহলে কারণটা জানলে আমরা সেই মোতাবেক, সেই মতো আমরা ট্রিটমেন্টটা এগিয়ে নিয়ে যেতে পারবো, বা পেশেন্টকে গাইড করতে পারবো। সবসময় যে গজগজ করে ওষুধ লিখতে হবে তার তো কোনো মানে নেই। পেশেন্টের সাথে কথা বললে তাকে আপনি গাইড করে দিতে পারেন। অনেক পেশেন্ট কনস্টিপেশনে আমার কাছে আসেন, আমি তাকে বলে দিই এই জিনিসগুলো করুন, এই ওষুধটা কিছুদিনের জন্য খান, ওষুধটা বন্ধ করে দেন, লাইফস্টাইলটা ম্যানেজ করুন, কনস্টিপেশন ভালো হবে। শরীর ওজন বেশি থাকলে ওজনটা কমান, বাওয়েল হ্যাবিটটা রেগুলারাইজ করুন, পটি পেলে পটি করতে যান, জল খাওয়াটা ভালো করুন, অ্যালকোহলটা বন্ধ করুন, স্মোকিংটা বন্ধ করুন, হাঁটা চলাটা বাড়ান, এক্সারসাইজটা বাড়ান, স্পোর্টস অ্যাক্টিভিটি করুন, এগুলো করুন, তাহলেই ভালো থাকবে। পর্যাপ্ত জল খান। আচ্ছা, আপনি এইসবগুলোর কথা বললেন। বহু মানুষ আছেন, বহু বাঙালি আছেন যারা এইসবগুলোটা খান, মানে প্রাইমারিলি, প্রাথমিকভাবে কোষ্ঠকাঠিন্যর যদি তিনি ভোগেন, তাহলে দোকান থেকে কিনে একটা খুব স্বাভাবিক জিনিস, সেটা রাত্রেবেলা অনেকে ভিজিয়ে রাখেন, কেউ হয়তো 1 চামচ খান, তারপরে জল খান, এবং সকালবেলা তার পায়খানা পরিষ্কারও হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ইসবগুল কি কখনো নেশায় পরিণত হতে পারে? না, এসবগুলো নেশায় পরিণত হতে পারে না। এর মধ্যে অ্যাডিকটিভ কিছু নেই, আপনি যে কোনো মুহূর্তে ছাড়তে পারবেন। তবে এসবগুলো খাওয়া ভালো, শুধু পটি ক্লিয়ারেন্সের জন্য না, এগুলো তো ফাইবার। আচ্ছা, এই ফাইবারটা হচ্ছে আমরা প্রিবায়োটিক বলি। এই প্রিবায়োটিক গুলো আমাদের পেটের প্রোবায়োটিক যে গুড ব্যাকটেরিয়া তাদের খাবার, যেহেতু হাই ফাইবার রিচ একটা ফুড তাদের খাবার, ফলে প্রোবায়োটিক গুলো স্বাস্থ্য ভালো থাকে। আর প্রোবায়োটিকের স্বাস্থ্য ভালো মানে আপনার গাট ব্রেন অ্যাক্সিস ভালো থাকবে। আপনি এইসব খেতেই পারেন, নিশ্চয়ই খাওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। লং পিরিয়ডের জন্য খেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা জিনিস আছে যেটা হচ্ছে অবস্ট্রাকটিভ কনস্টিপেশন। এটা কি? অবস্ট্রাকটিভ কনস্টিপেশন হচ্ছে, মনে করুন কোলনের মধ্যে কোনো একটা অবস্ট্রাকশন হচ্ছে, কোলনিক স্ট্রিকচার হতে পারে, বা কোনো টিউমার হতে পারে, বা পলিপ, বিগ পলিপ, সেগুলো কনস্টিপেশন করে, কোলনিক মোটিলিটি আটকে দিয়ে বা পটিটা নামতে পারে না, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ কনস্টিপেশন বলে। সেটা ওই কোলোনোস্কোপি ছাড়া আপনি বুঝতে পারবেন না, বা পেটের কোনো ইমেজিং বা সিটি স্ক্যান করা ছাড়া সেটা বুঝবেন না। যদি কোনো অবস্ট্রাকটিভ কারণে কনস্টিপেশন হয়, ও অবস্ট্রাকশনটাকে কমাতে হবে। তার জন্য কিছু সার্জিক্যাল প্রসিডিওর, এন্ডোস্কোপিক সার্জারি হোক বা ওপেন সার্জারি হোক, সেটা করে এটা অবস্ট্রাকশনটা রিমুভ করতে হবে। ফিজিক্যাল সমস্যা মানে এটা আপনাকে না, আরেকটা জায়গায় হতে পারে কিন্তু ইলেকট্রিক্যাল ইমব্যালেন্স হলে যেটা পেটের অবস্ট্রাকশন হয়,
যেটা কোলনিক সিউডো অবস্ট্রাকশন বলে, হ্যাঁ, অগিলভি সিনড্রোম, হ্যাঁ। সেক্ষেত্রেও কিন্তু অবস্ট্রাকশন, আচ্ছা কিন্তু সেটাতে কোনো টিউমার বা পলিপ কিছু নেই। আচ্ছা 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 পটাশিয়াম কম বা অন্য কোনো কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার জন্য অবস্ট্রাকশন হয়েছে, আচ্ছা সেই ইলেকট্রোলাইট কারেক্ট হয়ে গেলে আবার কোলন নর্মাল মোটিলিটি ফিরে আসে, আচ্ছা। সেটা একটা আলাদা কারণ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেটাও অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ হ্যাঁ। কজ। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কনস্টিপেশন অ্যাকচুয়ালি কেন হয়, সাধারণ কারণও হতে পারে আবার গুরুতর কারণও হতে পারে। তবে আমার মনে হয় ডাক্তারবাবু যে যে জিনিসগুলোর কথা বললেন, অর্থাৎ ভালো খাবার দাবার, ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ যদি আপনি জল খান, তাহলে এই সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন। এরপরও যদি সমস্যা থাকে তাহলে আমার মনে হয় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখাই ভালো।